তো বন্ধুরা, মার্কো মুভির এক্সপ্লেনেশন নিয়ে চলে আসলাম। একেবারে সেই লেভেলের গ্যাংস্টার, সাসপেন্স, থ্রিলার সব কিছু নিয়ে অসাধারণ একটি সিনেমা মার্কো। আমার দেখা সেরা গ্যাংস্টার লেভেলের মুভি এটা। মুভির শুরুতে দেখা যায় একটি বক্সিং খেলায় সবাই যে যার মতো বিট লাগাতে থাকে এবং সেই খেলা উপভোগ করতে থাকে দুই বন্ধু, ভিক্টর আর ওয়াসিম। ভিক্টর কে সেই সম্পর্কে আমরা পরে জানবো। ভিক্টর চোখে দেখতে পেত না, সে পারফিউমের গন্ধ শুকে বুঝতে পারে এটি কে। এরপর একটা পর্যায়ে খেলা শেষ করে তারা বাইরে বের হয়ে হাঁটতে থাকে। ওয়াসিমের ভাই ওয়াসিমের কাছে ফোন দিয়ে একটা ড্রাগসের বিজনেস নিয়ে আলোচনা করে, কিন্তু ওয়াসিম বিষয়টি না করে দেয়। এর পরপরই হঠাৎই ওয়াসিমের উপর একদল ভিলেন আক্রমণ করে ওয়াসিমকে মেরে ফেলে। বিষয়টি পুলিশের তদন্তে আসে এবং ভিক্টর যতটুকু অনুভব করতে পেরেছে পুলিশকে সব কিছু বলে দেয় এবং আরও বলে তারা ডিফেন্ডার গাড়ি নিয়ে এসেছিল। 2 দিন পরে ওয়াসিমের আত্মার মাগফিরাত কামনার জন্য তাদের বাড়িতে অনেকেই আসে এবং সেখানে দেখা যায় ওয়াসিমের হত্যাকারীকে। সে আসতেই ভিক্টর কিছুটা বুঝতে পারে। বাইরে গিয়ে গাড়িতে হাত দিয়ে শিওর হয়ে যায় খুনটি কে করেছে। বিষয়টি তার গার্লফ্রেন্ডকে বলতে গেলে সাথে সাথে তাকে কিডন্যাপ করে নেওয়া হয়। এর নাম হলো রাসেল, বড় বিজনেসম্যান এবং আন্ডারওয়ার্ল্ডের ডন টনির ছেলে। রাসেল ভিক্টরকে মারার আগে বলে ওয়াসিমকে তার ভাই তাকে হত্যা করতে বলেছে। অন্ধ ভেবে তোকে মারিনি, আর তুই একজন অন্ধ হয়ে বুঝে গেলি। ভিক্টর বলে, আমি জানি তুই ড্রাগসের বিজনেস করিস, তোদের শরীর থেকে পচা গন্ধ বের হয়। এরপর রাসেল তাকে ধরে অ্যাসিডের ভেতর নিক্ষেপ করে। শরীরের সমস্ত মাংস গলে যায় এবং ভিক্টর সেখানেই মারা যায়। এই সমস্ত কিছু রাসেল ভিডিও করে রাখে। এরপর রাসেলের বাবা তাদের বলে, কিভাবে কাজ করিস, একজন অন্ধ হয়ে খুঁজে বের করে ফেলে। যেভাবেই হোক ভিক্টরের শরীরে একটা অংশ যেন পুলিশ খুঁজে না পায়। পাশ থেকে বলে, যে ওকে জন্ম দিয়েছে সেও চিনতে পারবে না। টনি বলে, ব্রেন দিয়ে কাজ করিস। এরপরে ভিক্টরের লাশটি পানিতে ভাসা অবস্থায় পুলিশ পেয়ে যায়। পুলিশের সব কিছু তদন্ত করার পর স্যাম্পল নিয়ে যায়, আরও বলে বডিটাকে হাইড্রোফ্লোরিক অ্যাসিড দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। এর কিছুক্ষণ পর ভিক্টরের গার্লফ্রেন্ড পুলিশ স্টেশনে আসে রিপোর্ট লেখানোর জন্য যে ভিক্টরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনকি সে বাড়িতেও যায়নি। মেয়েটি আরও জানায় ভিক্টর অন্ধ ছিল। এদিকে রিপোর্ট আসার পর বুঝতে পারে যে এটি ভিক্টরের লাশ। পরের দিন পুলিশের একটি মিটিং হয়। একজন পুলিশ বলে ওয়াসিম হত্যার কেসের একমাত্র সাক্ষী ছিল ভিক্টর, তাকেও হত্যা করা হয়েছে। এবং ভিক্টরের ভাই আরেক মাফিয়া, যার নাম শুনে সবাই ভয়ে কেঁপে ওঠে, তার নাম জজ। পুলিশের মিটিং শেষে সিন চলে আসে ভিক্টরের বাড়িতে। জজ তার ভাইকে নিয়ে দুঃখ প্রকাশ করতে থাকে এবং বলে কোনোভাবে যেন মার্কো না জানতে পারে। পাশ থেকে একজন বলে হয়তোবা মার্কো খবর পেয়ে গেছে। বন্ধুরা, মার্কো হলো এই বাড়ির একজন সন্তানের মতোই। জনের বাবা মার্কোকে ছোটকালে এই বাড়িতে নিয়ে এসেছিল। এরপর ছোট বাচ্চারা কল্পনা করে একজনকে বলে মার্কো একজন সুপার হিরো। একজন ভিলেন টাকার জন্য ভিক্টর আঙ্কেলকে কিডন্যাপ করতে গিয়ে মার্কো আঙ্কেলকে নিয়ে যায় এবং মার্কো তাদের অবস্থা ততক্ষণে 12টা বাজিয়ে দিয়েছে। একদম সেই লেভেলের একটি ফাইট সিন দেখায়। এরপরে ভিক্টর আর মার্কোর আনন্দ করার মুহূর্ত দেখায়। সিন চলে আসে বাস্তবে। যেহেতু জজরা খ্রিস্টান ছিল, তাই চার্চে আসে ঈশ্বরের কাছে প্রার্থনা করার জন্য এবং এইখানে মার্কো ইটালি থেকে চলে আসে। ভিক্টরের ফটোর সামনে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে সামনে গিয়ে বলে, যারা আমার ভিক্টরকে মেরেছে তাদের একই হাল করব। ওদের রক্ত দিয়ে ওদেরকে গোসল করাবো, ওদেরকে জ্যান্ত খবর দিয়ে দেবো। ভয়ানক অ্যাকশনের সাথে কথাগুলো বলে বাইরে চলে আসে। জজ বাইরে এসে মার্কোকে বকতে থাকে এবং মার্কো বলে, আপনি আমার বড় ভাই, ভিক্টর আমার ছোট ভাই, আর ইয়ানচি আমার বোন। এদের কারো কিছু হলে আমার মাথা নষ্ট হয়ে যাবে। আমি চুপ করে কিভাবে থাকবো? জজ বলে, তোমার কিছু করা লাগবে না, আমি দেখছি। এরপর ভিক্টরের আর পরিবারের অনেক স্মৃতি দেখায়। এদিকে জজ টনি অনেক বছর ধরে একসাথে বিজনেস করে। যদি কোনোভাবে জানতে পারে যে টনির ছেলে তার ভিক্টরকে হত্যা করেছে, তাহলেই খেল খতম। তাই টনি বুদ্ধি করে রাসেলকে মার্কোয়ের সাথে থাকতে বলে এবং ভিক্টরের খুনিকে খুঁজতে থাকে। এবং এইদিকে একজন ইউটিউবারের কাছে সেই ওয়াসিমকে হত্যা করার ভিডিও গোপন ক্যামেরায় রেকর্ড করে এবং সে এটি পুলিশের কাছে দেখায়। পুলিশ বিষয়টি তার বড় অফিসারের কাছে ফাইলটি সাবমিট করে। এই অফিসারটি ছিল টনির লোক এবং রাসেল সেই ইউটিউবারকেও মেরে দেয় এবং একজন লোক পুলিশটিকেও মেরে দেয়। টনি মাস্টার প্ল্যান করে জজের সকল সম্পত্তি হাতানোর জন্য জজকে মেরে ফেলার প্ল্যান করে। এরপর রাসেলের সাথে থাকা সেই ছেলেটি জজের গাড়ির মধ্যে ঢুকে ছুরি দিয়ে জজকে আঘাত করে, কিন্তু ভুলবশত এই ধাক্কায় জজ বেঁচে যায় এবং সেই পুলিশটি মরে যাওয়ার আগে একটি পেন ড্রাইভে করে এই ভিডিও ফুটেজটি জজের একটি লোকের কাছে দেয়।
সেই লোকটি জজকে হসপিটালে সেই ভিডিওটি দেখায় এবং জজ সব কিছু বুঝতে পারে এই ঘটনার পিছনে কারা রয়েছে। সাথে সাথে মার্কো এর কাছে ফোন করে বিষয়টি বলে। ভুলবশত কথাটি লাউড স্পিকারে হলে পাশে থাকা রাসেল এবং তার গ্যাংয়ের লোকজন জেনে যায়। কথা শুনে তখনই গাড়ির মধ্যে মার্কো এর উপরে হামলা শুরু করে। বন্ধুরা, কি আর বলবো, এইখানে এক অকল্পনীয় দুর্ধর্ষ মারামারি শুরু হয়, যা দেখে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। গাছ কাটা ওই মেশিন দিয়ে একের পর একজনকে কেটে ফেলতে থাকে। মারামারির একটা পর্যায়ে রাসেলকে মেরে দিতে গেলে রাসেলের বাবা টনি ফোন দেয় এবং বলে, তোর ভাইয়ের গার্লফ্রেন্ডের পেটে তোর ভাইয়ের বাচ্চা, যদি আমার ছেলেকে না ছেড়ে দিস তাহলে ভিক্টরের চিহ্ন পৃথিবী থেকে মুছে যাবে। এই কথা শোনার পর মার্কো সেখান থেকে চলে আসে। বিষয়টি ভিক্টরের পরিবার জানার পর পরিবারের সবাই বিষয়টি ভাবতে থাকে। কিন্তু এদিকে মার্কো এর গার্লফ্রেন্ড মার্কোকে বলে, আমাদের রিলেশনশিপ এখানেই শেষ, তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছে নাই, তুমি একটা টক্সিক মানুষ। মার্কো বলে, এই টক্সিকই আমার ভালোবাসা, আমি যতক্ষণ এই শহরে আছি তোমার কিচ্ছু হবে না। তাই বলে সেখান থেকে চলে আসে। জজ সিদ্ধান্ত নিয়ে মার্কোকে বলে, ওরা সোনা জমি জায়গা যা চাই দিয়ে দেয়, যেভাবে হোক ভিক্টরের ভালোবাসাকে বাচ্চাকে রক্ষা করতে হবে। এবার মার্কো রাসেলের সহকারীকে কিডন্যাপ করে নিয়ে আসে এবং বলে, তুই আর 1 ঘন্টা জীবিত আছিস, এরই মধ্যে বলে দে ঈশা কোথায়। একটি ফোন দিয়ে গ্যাসের সুইচ অন করে চলে যায় আর বলে, তোর হাতে 1 ঘন্টা সময় আছে। একটু পরে ফোন দিয়ে বলে, টনি এর গেস্ট হাউসে আসে। এই কথাটা বলার পরপরই সেই কন্টেনারটি বাস্ট হয়ে যায়। মার্কো সেখানে এসে তুমুলভাবে ফাইট করতে থাকে। বন্ধুরা, এই সিনেমাটিতে যত জায়গায় মারামারি রয়েছে সবগুলো মনে হচ্ছে রিয়েল মারামারি। যারা মুভিটি দেখেননি তারা মুভিটি অবশ্যই একবার হলেও দেখবেন। মারামারি শেষ করে ছাদে চলে আসার পরে সেখানে টনিও উপস্থিত হয়। টনি বলে, তুই যে এখানে আসবি এই সমস্ত কিছুই আমার প্ল্যান, বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করিস না। মেয়েটিকে মারার আগে বাচ্চাটিকে অনুভব করব, তারপর তাদেরকে মেরে ফেলবো। ভালো হয় তুই আমার ডিল কবুল করে নে। এরপর সিন চলে আসে রাসেলের কাছে। এখানে মার্কো একটি শর্টকেস নিয়ে আসে। রাসেল বলে, এই ডিলটির জন্য আমি কয়েক বছর ধরে অপেক্ষা করছি। শর্টকেসটি দেওয়ার পর সেটি খুলতে রাসেল চমকে ওঠে। এখানে কল্পনাতে দেখা যায় রাসেলের বাবা টনি এর ওখানে গিয়ে টনির হাত কেটে নিয়ে এসে রাসেলকে উপহার দেয়। বন্ধুরা, একবার ভাবুন কতটা মাথা গরম হলে এই রকমভাবে প্রতিশোধ নেওয়া যায়। মার্কো বলে, ঈশা আমার গাড়িতে বসলেই তোর বাবার লোকেশন পেয়ে যাবে। আরও বলে, এই সময়টা স্বর্ণের থেকেও তোর কাছে বেশি দামি। এরপর ঈশাকে নিয়ে গাড়িতে বসে ওর বাবার লোকেশন দিয়ে দেয়। লোকেশন পেয়ে তার বাবাকে খুঁজে পেলেও কোনো লাভ হয় না। মার্কো এমনভাবে সব কিছু সিস্টেম করে রাখে যেন একটি ভুল করলেই মৃত্যু নিশ্চিত, আর এই ভুলটি করার কারণেই তার বাবাকে সেখানে প্রাণ দিতে হয়। এরপর রাসেল ছোটবেলা থেকে পরিচিত একজনের কাছে যায়। দেখে বোঝা যায় সে তার কাছের একজন লোক। রাসেল তার কাছে সব কিছু খুলে বলে। এই কাজটি কে করেছে তার নাম জানতে চাইলে রাসেল বলে, মার্কো। আর এদিকে মার্কো আর তার গার্লফ্রেন্ড বসে কথা বলতে থাকে এবং ঈশা এসে মার্কোকে একটি গিফট দেয়, কারণ ভিক্টর এটি দিতে বলেছিল। আর এদিকে ভিলেনটি এসে রাসেলকে জিজ্ঞাসা করে তার পরিবারে কে কে আছে। রাসেল একে একে সবার নাম বলে, এমনকি ভিক্টরের বাচ্চার কথাও। আর এইদিকে ঈশা এর বাচ্চা হওয়ার সময় হয়ে আসে। জজ বলে, ডেলিভারি এখানেই হবে, ডাক্তার আসছে, বাইরে আমাদের জন্য অনেক বিপদ, মার্কো কোনো রিস্ক নেওয়া যাবে না। আর বন্ধুরা, ভিলেনরাও পরিকল্পনা করে আজ রাতে হামলা করবে এবং ঠিকঠাক এসে বাড়ির ইলেকট্রিসিটি অফ করে দিয়ে পজিশন নিতে থাকে। জজ বলে, মার্কো তুমি ওদেরকে নিয়ে ভিতরে যাও, আমি যতক্ষণ বেঁচে আছি তোমাদের কিচ্ছু হবে না। মার্কো সবাইকে একটি রুমে রেখে যায় এবং তার গার্লফ্রেন্ডকে আলমারির মধ্যে লুকিয়ে রাখে। এদিকে জজ ভিলেনদেরকে মারতে থাকে আর মার্কো রুমের সামনে পাহারা দিতে থাকে। জজ একলা আর কত মারবে, ভিলেনরার সংখ্যায় অনেক ছিল। মেন ভিলেন রুমের মধ্যে গ্রেনেড নিক্ষেপ করে। ঘরের মধ্যে ঢুকতেই মার্কো এর পরিবারের লোকজনকে একে একে মারতে থাকে। মার্কো এর চোখের সামনে তার ভাবি গার্লফ্রেন্ডকে এমন নৃশংসভাবে মারতে থাকে তার চোখে দেখা যায় না। যদি আপনার হার্ট দুর্বল হয় তাহলে মুভিটি না দেখাই ভালো। ভিলেন মার্কো এর চোখে ভয় দেখতে চায়। এইদিকে ঈশা এর পেটে চাপ দিয়ে বাচ্চাটিকে বের করে ঈশাকে মেরে বাচ্চা নিয়ে মার্কোকে বলে, তোকে মেরে ফেলা খুবই সহজ, কিন্তু এই কষ্ট তোকে বোঝানোর জন্য রেখে গেলাম। এটি বলে বাচ্চা নিয়ে চলে যায়। মার্কোকে তার গার্লফ্রেন্ড মৃত্যুর আগে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। এটি বলে তার গার্লফ্রেন্ডও মরে যায়। মার্কো অনেক চিৎকার করে কাঁদতে থাকে। মার্কো এর ভাই জজ বলে, যেভাবেই হোক এই বদলা তুই নিবি, যেন মরে গিয়েও বাচ্চাদের বলতে পারি মার্কো আমাদের সব ঋণ মিটিয়ে দিয়েছে। এরপর মার্কো প্রস্তুতি নিয়ে কুকুরটা সাথে নিয়ে বেরিয়ে পড়ে বাচ্চাটিকে নিয়ে আসার জন্য। এখানে এসে সে লেভেলের মারামারি শুরু হয়।
মার্কো সিনেমাটিতে ফাইট সিনটাকে এতটা রিয়েলিস্টিকভাবে করা হয়েছে তা সচরাচর অন্য মুভিতে দেখা যায় না। মার্কো ভিলেনকে বলে মৃত্যু কি আজকে তুই জানবি, এবং সেই লেভেলের মারামারি চলতে থাকে। একটা পর্যায়ে সে রাসেলকে মেরে তার ভিতর থেকে হৃৎপিণ্ডটা বের করে ফেলে। ভিলেনটি বাচ্চাটিকে অ্যাসিডের মধ্যে ফেলে দিতে গেলে সেখানে তার মাথাটি আলাদা করে ফেলে এবং বাচ্চাটি নিয়ে চলে আসে। সিনেমা লাস্টে দেখা যায় ভিক্টরের ছেলে বড় হয়ে গেছে এবং মার্কো সেখানে দাঁড়িয়ে আছে। হঠাৎ সেখানে কিছু গাড়ি আসে এবং ছেলেটিও উধাও হয়ে যায়। এই সিনটি দেখে বোঝা যায় মার্কো এর পার্ট 2 আসবে। তো বন্ধুরা, সিনেমাটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।